রাশিয়া থেকে S-400 কেনায় তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। আনুষ্ঠানিক বিজয়ের পর ট্রাম্পের ভৎসনায় জো বাইডেন। জলবায়ু নিয়ে গ্রেটার বক্তব্য প্রত্যাখ্যান জাসিন্দা আর্ডানের। নাভালনিকে দ্বিতীয় দফায় হত্যার চেষ্টা পুতিনের। ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন এবার শীর্ষ এক আইন কর্মকর্তা। শান্তি আলোচনার ভেন্যু কাতার থেকে আফগানিস্তানে আনার আহ্বান প্রেসিডেন্ট গনির। উইঘুর মুসলিম নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিক আদালতে প্রত্যাখ্যান। এবং সর্বশেষ থাকছে যুদ্ধের হুমকি তৈরি করছে মরক্কো ও ইসরায়েল চুক্তি। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় সোমবার তুরস্কের প্রেসিডেন্ট অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রধান ইসমাইল দেমির ও তার 3 সহকর্মীর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। S-400 কেনার পর থেকেই গত 1 বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ফলে তুরস্কের ওই 4 কর্মকর্তা ও তাদের পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের কোনো সম্পদ থেকে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। তবে মার্কিন এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। একই সঙ্গে নিন্দা জানিয়েছে রাশিয়া ও আজারবাইজান। নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না, কিন্তু এতে বিপরীত ফল হবে, সম্পর্কের ক্ষতি হবে। তুরস্ক কূটনীতি ও আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পক্ষে। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ মেনে নেব না বলে জানিয়েছে তুরস্ক। রাশিয়া গত বছর তুরস্কের কাছে স্থল থেকে আকাশে নিক্ষেপণযোগ্য S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির পর তুরস্ক সেগুলো পরীক্ষাও করে দেখেছে। তুরস্ক দাবি করেছে প্রতিরক্ষা ব্যবস্থা কারো জন্য হুমকি নয়, কেবল শত্রু মোকাবেলায় এগুলা ব্যবহার করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে হুমকি হিসেবে দেখছে এবং এর জেরে যুক্তরাষ্ট্র গত বছর তুরস্কের কাছে F-35 জঙ্গি বিমান বিক্রি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের তীব্র ভৎসনা করেছে ডেমোক্র্যাট দলীয় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের বিজয়ের বৈধতা নিয়ে সমালোচনা করায় প্রতিদ্বন্দ্বীকে তুলোধনা করলেন তিনি। ইলেকট্রাল কলেজ ভোটাররা তাকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণার পর এক বক্তৃতায় বলেন, আমেরিকাকে টিকিয়ে রাখার এই লড়াইয়ে গণতন্ত্র জয়ী হয়েছে। এখন ঐক্যবদ্ধ হওয়া ও সেরে ওঠার সময়। পুরো ইতিহাস জুড়ে আমরা এমনটিই করেছি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্যই মিলেছে। ডেলওয়ারের নিজ শহরে ওয়ালিংটনে 13 মিনিটের ভাষণে তিনি আরো বলেন, বহু আগে দেশের গণতন্ত্রের বহ্নি শিখা জ্বালানো হয়েছে। করোনার মতো মহামারী কিংবা ক্ষমতার অপব্যবহারেও তা নেভাতে পারে না। তিনি বলেন, আবারও আমেরিকা আইনের শাসন, সংবিধান ও জনগণের ইচ্ছার জয় হয়েছে। আমাদের পরীক্ষিত গণতন্ত্র তার সক্ষমতা দেখিয়েছে। এ সময় আমেরিকার সব নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। বলেন, ভাইরাস ও অর্থনীতিকে সামনে রেখে আমাদের কঠিন পরিশ্রম করে যেতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনকে নিশ্চিত করেছে দেশটির ইলেকটোরাল কলেজ ভোট। পরাজয় মেনে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির পরও রাজ্যগুলোর কর্তৃপক্ষ হিসেবে নভেম্বরের নির্বাচনে বাইডেনের বিজয়ে সমর্থন দিয়েছেন তারা। প্রেসিডেন্ট নির্বাচকরা সাবেক ভাইস প্রেসিডেন্টকে 306 ইলেকট্রাল কলেজ ভোটের নির্ভেজাল সংখ্যাগরিষ্ঠতায় সায় দিয়েছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন 232টি ভোট। 4 বছর আগে একই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি। নির্বাচকরা যখন তাদের ভোট দিতে জড়ো হন, তখন বেশ কয়েকটি রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। করোনা মহামারীর কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে তারা একত্রিত হয়েছিলেন। জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী গত 2 ডিসেম্বর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী 25 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাতে কর্মসূচি ঘোষণা করেছেন। এই ঘোষণাকে জলবায়ু পরিবর্তনে নিউজিল্যান্ডের তথাকথিত জরুরি পদক্ষেপ আখ্যা দিয়ে গত 13 ডিসেম্বর টুইটারে পোস্ট দেন গ্রেটা। সোমবার এক বক্তৃতায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা $1.42 কোটি মার্কিন
তহবিল গঠন করেছি। এ দিয়ে আমরা কার্বন নিঃসরণ কমাতে 2025 সালের মধ্যে কয়লা চালিত বয়লারগুলোর পরিবর্তে বিদ্যুৎ চালিত বয়লার প্রতিস্থাপন করব এবং রাস্তায় চলবে হাইব্রিড গাড়ি। যুক্তরাজ্যের এক সংবাদ মাধ্যমে অভিযোগ তোলা হয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে হত্যা করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুপ্তচররা 2 দফায় বিষ প্রয়োগ করেছিলেন। দ্য টাইমসের প্রতিবেদনে জার্মান গুপ্তচরদের গোপন নথির সূত্রের দাবি করা হয়েছে, রাশিয়া থেকে চিকিৎসার জন্য নাভালনিকে যখন বিমানে করে জার্মানি নেওয়া হচ্ছিল, সে সময় দ্বিতীয়বার মতো তাকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। গত 20 আগস্ট সাইবেরিয়ার টমস থেকে বিমান করে মস্কো ফিরেছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে উমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর নাভালনির শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর বিষ প্রয়োগের ব্যাপারটি নিশ্চিত করেন। তারপর সুইডেন ও ফ্রান্সের গবেষকরাও সাফ জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর বিরোধী নাভালনির ওপর সোভিয়েত জামানার ভয়াবহ নার্ভ এজেন্ট নভিচক প্রয়োগ করা হয়েছে। জার্মান গুপ্তচরদের গোপন রিপোর্ট তাদের হাতে এসেছে দাবি করে দ্য টাইমস বলছে, নাভালনি প্রথমবার বিষ প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জীবন সংকট দেখা দিলেও তিনি বেঁচে যান। তড়িঘড়ি তাকে সাইবেরিয়ার ওমস্ক শহর থেকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে আসা হয় বিশেষ বিমানে পুতিনের গুপ্তচররা তাকে বিষের দ্বিতীয় ডোজ দিয়ে ফের মারার চেষ্টা করে, কিন্তু সেটা ইঞ্জেকশন বা স্যালাইন সঙ্গে তারা দিতে পারেনি। দ্বিতীয় চেষ্টা সফল হলে নাভালনিকে বাঁচানো মুশকিল হতো। তবে দ্বিতীয় চেষ্টার প্রমাণ পেয়েছে জার্মান ফরেন্সিক টিম। ব্রিটিশ সেনাবাহিনীর রাসায়নিক যুদ্ধ ও জৈব যুদ্ধ সম্পর্কিত বিশেষজ্ঞ প্রাক্তন কমান্ডার হামিশ ডি ব্রেটন গর্ডন জানিয়েছেন, বিমানের নার্সরা অসুস্থ নাভালনিকে অ্যাট্রোপিন নামের একটি বিষ প্রতিরোধী ইঞ্জেকশন দেওয়ায় কাজ করেনি শক্তিশালী নার্ভ এজেন্ট। তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু তাকে মারার জন্য দ্বিতীয়বার চেষ্টা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গ ছাড়ছেন দেশটির শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। আসন্ন বড়দিনের আগেই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে ট্রাম্প বলেন, মাত্রই হোয়াইট হাউসে উইলিয়াম বারের সঙ্গে দুর্দান্ত বৈঠক হলো। আমাদের সম্পর্ক খুব ভালো। তিনি অসাধারণ কাজ করেছেন। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বড়দিনের আগেই তিনি অব্যাহতি নিচ্ছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল বারের স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছেন ট্রাম্প। আর নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেবেন রিচার্ড ডোনাক। বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উইলিয়াম বারের সম্পর্কে যেন এক ধরনের শীতল যুদ্ধ চলছিল। নির্বাচন নিয়ে অ্যাটর্নি জেনারেল মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাকে বরখাস্ত করতে উদ্যত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত নিজ থেকেই অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ এই আইন কর্মকর্তা। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে উইলিয়াম বার বলেছিলেন, ফল বদলে দেওয়ার মতো কোনো জালিয়াতি নির্বাচন হয়নি। প্রেসিডেন্ট যেসব অভিযোগ তুলেছেন তার সপক্ষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তার ভাষায়, এখন পর্যন্ত আমরা এমন জালিয়াতির প্রমাণ দেখতে পাইনি যা নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে। দৃশ্যত তার এই মন্তব্য ট্রাম্পকে এতটাই ক্ষুব্ধ করে তোলে, যার জেরে শেষ পর্যন্ত মেয়াদের শেষ পর্যায়ে এসে সরে যেতে হচ্ছে তাকে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানের সঙ্গে তার সরকারের শান্তি আলোচনা কাতার থেকে আফগানিস্তান স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই শান্তি আলোচনা বা আফগান আলোচনা নামে পরিচিত তার পরবর্তী দফা আলোচনা আফগানিস্তানের কোথাও অনুষ্ঠিত হতে হবে। এদিকে মার্কিন সরকারের আফগান বিষয়ক বিশেষ দূত জালমাই খালেলজাদ বলেছেন, আগামী 5 জানুয়ারি পূর্ব নির্ধারিত তারিখে পরবর্তী আফগান বৈঠক শুরু করতে হবে এবং এ কাজে দেরি করা উচিত হবে না। দুদিন আগে কাতারের রাজধানী দোহায় আলোচনারত তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা এক যৌথ ঘোষণায় বলেছে, তারা তাদের আলোচনায় বিষয়বস্তু চূড়ান্ত করে ফেলেছেন এবং 2021 সালের 5 জানুয়ারি এসব বিষয় নিয়ে তারা পরবর্তী ধাপের আলোচনা শুরু করবেন। এর আগে কাবুলের বিভিন্ন সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশের শান্তি আলোচনা কাতারের অনুষ্ঠিত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। এর কারণ হিসেবে তিনি মনে করেছেন, দোহা হচ্ছে কাতার ও আমেরিকার প্রভাবাধীন এলাকা এবং সেখানে আফগান সরকারের কোনো প্রভাব কাজ করে না। তবে প্রেসিডেন্ট গনির আহ্বানে তালেবান কতটা সাড়া দেবে তা দেখার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। চীনের বিরুদ্ধে আনা উইঘুর মুসলিমদের ওপর চালানো
গণহত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সোমবার আদালতের প্রধান আইনজীবীর অফিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, গত জুলাই মাসে উইঘুর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে ICC-তে অভিযোগ জানানো হয়। অভিযোগে তারা উল্লেখ করে, চীনে 10 লাখের বেশি উইঘুর মুসলিম সহ অন্যদের বন্দী করে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এসব অভিযোগের পক্ষে প্রমাণও জমা দিয়েছে তারা। তবে ICCর আইনজীবী ফতো বিন সুদা বলেন, ওই অভিযোগ নিয়ে তারা কাজ করতে পারবে না, কারণ অভিযোগে উল্লেখ করা ঘটনা ঘটেছে চীনে, যা হেগ ভিত্তিক আন্তর্জাতিক আদালতের চুক্তিভুক্ত অঞ্চল নয়। ICCর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বেশিরভাগ অভিযোগ নিয়ে কাজ করা আঞ্চলিক এখতিয়ার এই আদালতের শর্তের মধ্যে পড়ে না। এছাড়া তাজিকিস্তান এবং কম্বোডিয়া থেকে উইঘুরদের জোরপূর্বক চীনে নির্বাসনের আরেকটি অভিযোগ নিয়ে কাজ করার কোনো ভিত্তি এই মুহূর্তে ছিল না বলে জানায় তারা। ইসরায়েলের সঙ্গে মরক্কো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। গত 10 ডিসেম্বর বিদায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ঘোষণা দিয়েছেন, আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর মরক্কো হতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ। ওই চুক্তি ইসরায়েলের জন্য যেমন লাভজনক, তেমন তা মরক্কোর জন্য লাভজনক হতে যাচ্ছে, কারণ এই চুক্তির বিনিময়ে ওয়েস্টার্ন সাহারাকে মরক্কোর সার্বভৌম অঞ্চল বলে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আলজেরিয়া সমর্থিত জাতীয়তাবাদী আন্দোলন পলসেরাও ফ্রন্ট দীর্ঘ 40 বছর ধরে এই অঞ্চলটির স্বাধীনতা দাবি করে আসছে। দুপক্ষের উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন পদক্ষেপ 3 দশক আগে স্থিমিত যুদ্ধকে নতুন করে উস্কে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 1975 সালে মরক্কোর সাবেক স্প্যানিশ উপনিবেশটি দখল করে নেয়। সে সময় পলিসিরাও এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই সংগঠনটি এখন জাতিসংঘ সারা অধিবাসীদের বৈধ প্রতিনিধি বলে মনে করে, কিন্তু পলিসিরিওর জনসমর্থন থাকলেও সামরিক শক্তিতে তারা মরক্কোর সাথে পেরে ওঠেনি। মরক্কো এই অঞ্চলের 2/3 নিয়ন্ত্রণ নিয়ে নেয়, অবশিষ্ট 1/3 নিয়ন্ত্রণ পলিসিরিওর হাতে থাকে। 1991 সালে জাতিসংঘের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তিতে বলা হয়েছিল, সাহারার স্বাধীনতার প্রশ্নে একটি গণভোটের আয়োজন করা হবে, কিন্তু পরবর্তীতে মরক্কোর বাধার কারণে গণভোট আর হয়নি। সাহারার জনগণের সঙ্গে মরক্কোর আচরণ অনেকটাই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আচরণের মতোই। বছরের পর বছর ধরে মরক্কো তার নাগরিকদের নানা সুযোগ সুবিধা দিয়ে ওয়েস্টার্ন সাহারায় বসতি স্থাপন করতে উৎসাহিত করছে, যেন ওই অঞ্চলের ওপর মরক্কোর নিয়ন্ত্রণ স্বাভাবিক হয়ে যায়। সাহারার মানুষের প্রতিবাদ দমিয়ে রাখা হয়েছে, রাজনৈতিক কর্মীদের নির্যাতন করা হয়েছে। অবশ্য মরক্কো এই অঞ্চলের উন্নতিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচও করেছে। প্রচুর হাসপাতাল, স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। মরক্কোর হারিয়ে যাওয়া সাম্রাজ্যের স্মৃতিচিহ্ন হিসেবে এই অঞ্চলটির প্রতীকী গুরুত্ব রয়েছে।